জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল। ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। ট্রাইব্যুনালের রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। মাইল ফলক আখ্যা রাজনৈতিক দলগুলোর। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা, আহত অনেকে। এবং জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিললেও কি পরিমাণ পাবে বাংলাদেশ হয়নি চূড়ান্ত। শুরু হচ্ছে মন্ত্রী পর্যায়ের আলোচনা, দর কষাকষির পরামর্শ বিশেষজ্ঞের। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাজা দেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ রায়কে যুগান্তকারী আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন। তবে রায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায়। অভিযুক্ত 3 আসামির 2 জন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পলাতক, আর কাঠগড়ায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি থেকে রাজসাক্ষী। নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। 2.5 ঘন্টা ধরে পড়া হয় 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় 2 জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ করলেও রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করায় 5 বছরের কারাদণ্ড দেয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। একই সঙ্গে দেশে থাকা হাসিনা কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ড হওয়ায় কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। প্রসিকিউশন জানিয়েছে রায় প্রকাশের 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আসামিরা। তবে সেজন্য দেশে ফিরতে হবে শেখ হাসিনা ও কামালকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রায়ে আংশিক গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে উল্লেখ করে জামাত বলছে, এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব, আর নির্বাচনের আগেই তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান এনসিপির। মানবতা বিরোধী অপরাধ, হত্যার পর মানুষ পুড়িয়ে মারা সহ 5টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহুল প্রতীক্ষিত এই রায়ের পর নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, যা মাইল ফলক। তিনি বলেন, আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে। এদিকে রায়ের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানান। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয় এমন মন্তব্য করে রাজনৈতিক দলের নেতারা বলেন, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গুলশানের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ সময় তিনি বলেন, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতা বিরোধী ও নৃশংস হত্যাকাণ্ড এবং গণহত্যার অপরাধের বিচার করা হয়। মির্জা ফখরুল বলেন, আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। প্রায় 2 ঘণ্টা ব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন তারা। হাসান আলীর প্রতিবেদন। আবু সাইদ মুগ্ধ ও অসীম রিয়াগোপ সহ 1400 ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। That is sentence of death. মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটি যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত
উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জিং হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে, সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা সন্তুষ্টি প্রকাশ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজার দাবি শহীদ পরিবারের। 17 নভেম্বর ভোরের আলো ফুটে দীপ্ত ছড়াচ্ছে সূর্য। এরই মধ্যে আদালতে হাজির জুলাই শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস। মামলার 8ম সাক্ষীও তিনি। গল্পে উঠে আসে অনেক প্রতীক্ষা, ক্ষোভ আর বেদনার কথা। আবার কিছু কথা ঠোঁটে ফোটেনি, চোখের অশ্রুতেই ব্যাখ্যা করার চেষ্টা। আমার ছেলে ওই সুযোগটা দেয় নাই। এমন কত শত বেদনার গল্প বুকে চেপে আদালত চত্বরে হাজির হন জুলাইয়ের স্বজন হারানোরা। শেখ হাসিনার ফাঁসির সাজার রায় কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে তাদের। ছেলে নাই, আমি এখন অসহায় হয়ে গেছি। ফাঁসির রায়টা কার্যকর হোক। রায়ের পর আদালত চত্বরে আবেগী হয়ে পড়েন অনেকে। জুলাই যোদ্ধারা বলেন, এ রায় শুধু প্রতিশোধ নয়, বরং ইতিহাসের প্রতি ন্যায় বিচার। হাসিনাকে 1000 বার যদিও ফাঁসি দেওয়া হয়, কারো চোখের যে কষ্ট, পা হারানোর যে কষ্ট, সেটা কি কখনো বুঝবে না। দ্রুততম সময়ে রায়টা দেখতে পেলাম, আর আরও বেশি সন্তুষ্ট হব যেদিন এই রায়টা কার্যকরী হবে। তবে সাবেক আইজিপি মামুনের 5 বছরের সাজায় অসন্তোষ জানিয়ে তার যাবজ্জীবন সাজার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। চৌধুরী আব্দুল্লাহ মামুন, ওনাকে রাজসাক্ষী হওয়ার কারণে 5 বছর জেল দেওয়া হয়েছে। আমি মাত্র, আমার দুপাশে দুজন শহীদ পরিবার বসেছিলেন, তারা কোনোভাবে নিতে পারছিলেন না, কান্না ভেঙে পড়ছিলেন। তাদের জন্য এটি একটি বড় মেসেজ যে কেউ যদি স্বৈরাচার হয়, কেউ যদি ফ্যাসিস্ট হয়, তাহলে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে। অতি দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আইনা ফাঁসি কার্যকর করার জন্য আমরা আহ্বান জানাইতেছি। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষত হয়তো বয়ে বেড়াতে হবে বহুকাল, কিন্তু 36 জুলাই অধিকার আদায়ের রাজপথের আন্দোলনের প্রেরণা হয়ে ওঠার জন্য এ রায় কার্যকর হওয়া জরুরি বলছেন ভুক্তভোগীরা। অপেক্ষা, শঙ্কা আর উত্তেজনা অবশেষে শেষ হলো একটি রায়ের মধ্য দিয়ে। নিহতদের পরিবার ও জুলাই যোদ্ধাদের চোখে মুখে আজ স্বস্তির ছাপ স্পষ্ট। জাতির প্রত্যাশা, এই সিদ্ধান্ত ক্ষমতাকে কিছুটা হলেও দায়িত্বশীল হতে শেখাবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানান, রায় কার্যকরে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। এদিকে রায় সম্পর্কে অবহিত জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার বিষয়ে অঙ্গীকারবদ্ধ তারা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে যেকোনো ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেওয়া হয়। জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই রায় জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা
অত্যন্ত নিন্দনীয় আচরণ। পররাষ্ট্র উপদেষ্টাও জানান, নয়াদিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যাপন চেয়ে দ্রুত চিঠি দেওয়া হবে। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেল অথবা কালকে সকালে গেল, তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের, কাজে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত যাব। জনমনে কোনো আতঙ্ক নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়কে কেন্দ্র করে দেশে বড় কোনো ঘটনা ঘটেনি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকই দেখবেন এটা ডাই ডাউন। এদিকে শেখ হাসিনার ফাঁসির দণ্ড সম্পর্কে অবহিত বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। দ্রুত রায় কার্যকর করতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টালের মোড় ঘুরে মিছিলটি শেষ হয়। এ রায়ে দেশের মানুষ স্বস্তি পেয়েছে বলে জানান নেতাকর্মীরা। এর আগে জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার রায় বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে সর্বস্তরের মানুষ। স্লোগানে মুখরিত আশপাশের এলাকা। উচ্চারিত হয় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি। দুপুর 12টার পর রায় পড়া শুরু হলে সবার নজরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অবশেষে বিকাল 3টায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড রায় দেন আদালত। এতে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ছাত্র জনতা। কেক কাটার পাশাপাশি বের হয় আনন্দ মিছিল। সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই খুশি, সারা বিশ্বের সমস্ত ন্যায় বিচার প্রার্থী সমস্ত মানুষ খুশি। ফাঁসির আদেশে সকল শহীদ পরিবার সহ যারা আহত আছেন গুরুতর, তারা সকলেই আজকে খুবই আনন্দিত। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানান ছাত্র জনতা। দ্রুত এই রায়কে কার্যকর করার জন্য যাতে সরকার পদক্ষেপ নেয় সে আশা আমরা ব্যক্ত করি। ইউনূস সরকারের আমলে ফাঁসিটা দেওয়া হোক। রায় কার্যকর করা গেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পাবে বলছেন জুলাই যোদ্ধারা। তারা প্রত্যাশা করছেন যে কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় অতি দ্রুত কার্যকরের পাশাপাশি তারা এমনটাও বলছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে পারলে 1400 ছাত্র জনতার আত্মার শান্তি মিলবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার, ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। এ মিছিল আনন্দের, এ মিছিল উচ্ছ্বাসের। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন ছাত্র জনতা, এনসিপি, জামাতে ইসলামী, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এই রায় ক্ষমতার অপব্যবহারকারী রাজনৈতিকবিদদের জন্য দৃষ্টান্ত বলে মনে করেন তার মা ও ভাই। শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে কার্যকারী জানি হয়, এটাই আমার চাওয়া। আমরা আমাদের ভাই হারাইছি, আমরা তো ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা যেন সচক্ষে আমাদের ভাইদের খুনিদের
যেন বিচারটা দেখে যাইতে পারে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে অভ্যুত্থানে শহীদ চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারও। এখন রায় কার্যকরের অপেক্ষা পরিবারটির। রায় হয়েছে বালা, আমরা আনন্দিত, কিন্তু ওদিনও আনন্দিত হব যেদিন রায়টা কার্যকারী হয়। খুলনায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। শুধু রায় দেওয়া নয়, দ্রুত কার্যকর না হলে সংগ্রাম চলবে বলেও জানায় ছাত্র জনতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিন্তু খুনি হাসিনার নিজের করা ছিল এবং সেই নিজের করা ট্রাইব্যুনালে আজকে হাসিনার ফাঁসি হয়েছে, সর্বোচ্চ শাস্তির রায় দেওয়া হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে এই রায়টিকে যত দ্রুত সম্ভব কার্যকরী করা যায়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবিতে স্লোগানে মুখরিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা যারা ক্ষমতায় যাব তাদের জন্য একটা লেসন থাকবে যে যদি আমরা কখনো স্বৈরাচার হই তাহলে আমাদের অবস্থা শেখ হাসিনার মতো হবে। রায় ঘোষণার পর নীলফামারীতে মিষ্টি বিতরণ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের আনন্দে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি। মধ্যরাতে বাংলা মোটরের এনসিপির কার্যালয়ের নিচে এই খাবার বিতরণ করা হয়। এই আয়োজনে রিকশাওয়ালা, শ্রমিক সহ ছিন্নমূল মানুষের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এনসিপির নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দেন তারা। কার্যালয়ের ভেতরে কেন্দ্রীয় নেতারা সহ শতাধিক কর্মী সমর্থক এই আয়োজনে অংশ নেন। তারা মনে করেন এই রায় দ্রুত কার্যকর হবে, পরবর্তীতে আর যাতে কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় সেই দৃষ্টান্ত হয়ে থাকবে। মুহুর্মুহ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, ইট পাটকেল ছুড়ে পাল্টা জবাব। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে রণক্ষেত্র ধানমন্ডি ৩২। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে হাজির হলেও শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। দুপক্ষের ধস্তাধস্তির পর থেমে থেমে চলে সংঘর্ষ। আহত হয়েছেন অনেকে। একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, আইনশৃঙ্খলা বাহিনীর ইট পাটকেল ছুড়ে জবাব দেয় ছাত্র জনতা। সোমবার দুপুর 1টা থেকে থেমে থেমে চলে সংঘর্ষ। ধানমন্ডি ৩২ নম্বর ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে। এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর 12টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন শিক্ষার্থীরা। পুলিশ অনুমতি না দিলে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা। পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা এবং ইট পাটকেল নিক্ষেপ করায় চড়াও হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে যে মিরপুর রোডের পাশে যে ৩২-এ ঢোকার যে রাস্তাটা, ব্লকটা আমাদের ব্লক দেওয়া ছিল আগে থেকে। তো ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। সন্ধ্যায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রায়ের আগে থেকেই গুরুত্বপূর্ণ সব সড়ক, আদালত এলাকা ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনা সদস্য। এরই মধ্যে বিমানবন্দর, রেল স্টেশনে যৌথ অভিযানে উদ্ধার হয়েছে পিস্তল ও ককটেল বোমা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর রায়কে কেন্দ্র করে দেশ জুড়ে নিরাপত্তার চাদর, রাজধানী জুড়ে অতিরিক্ত সতর্কতা। রায়কে কেন্দ্র করে সোমবার ভোর থেকে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে টহল জোরদার করে চেকপোস্ট বসিয়ে চলে তল্লাশি। সন্দেহজনক হলেই করা হয় জিজ্ঞাসাবাদ। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে রায় ঘোষণা হলে আরও কঠোর হয় আইনশৃঙ্খলা বাহিনী। হাইকোর্ট থেকে দোয়েল চত্বর, পুরো এলাকায় নেওয়া হয় 4 স্তরের নিরাপত্তা বলয়। পুলিশের পাশাপাশি সুপ্রিম কোর্ট এলাকার প্রবেশমুখে অবস্থান নেন সেনা সদস্যরাও। বাড়তি সতর্কতা নেওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। তৃতীয় টার্মিনালে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, নাশকতা ঠেকাতে রয়েছে সব ধরনের প্রস্তুতি। বিভিন্ন স্তরের আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে। আমাদের এখানে মোবাইল প্যাট্রোলিং রয়েছে, চেকপোস্ট রয়েছে, ফুড প্যাট্রোলিং রয়েছে,
কোথাও কোনো নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে বা কোথাও কোনো অন্তঘাতমূলক ঘটনা ঘটিয়ে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে না পারে। এদিন বিমানবন্দর রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দেশীয় পিস্তল, অ্যামুনিশন এবং 4টি ককটেল বোমা। সন্দেহভাজন 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এবার হবে দেশ রক্ষার নির্বাচন। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন সামনে রেখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। প্রশাসনের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেন পরিকল্পনা, স্বরাষ্ট্র, গণপূর্ত ও আইন উপদেষ্টা। এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্র প্রস্তুতি, নাগরিক সেবার ধারাবাহিকতা সহ সামগ্রিক দায়িত্ব পালনের বিষয়ে ডিসিদের নানা রকম নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নবজন্ম দেওয়ার জন্য আমরা নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এটা গণ অভ্যুত্থান হয়েছে, দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে, সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে। আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে, ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা। আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন, এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে। এখানে ভুল করার কোনো অবকাশ নাই। এবার যদি আমরা ভুল করি, এটা শোধরানোর আর সময় আমার থাকবে না। আসন্ন নির্বাচনকে সার্থক করা গণ অভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে, তাই কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। জাতি নবজন্ম লাভ করবে, এটি আমাদের প্রতিজ্ঞা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরার ত্রিমোহনী সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলের পাশেই এলপি গ্যাসের একটি গোডাউন ছিল। এই ঘটনায় কেউ আহত হয়নি। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। 10 মিনিট এই সড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে রাতে কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুভ্র বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য ছড়াচ্ছে মুগ্ধতা। পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় করছেন পর্যটকরা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। নেই ল্যাব বা মাল্টিমিডিয়া সংক্রান্ত কোনো সেবা, এক যুগেও প্রকাশ হয়নি কোনো সাময়িকী। তবে বছরের পর বছর এই দুই খাতে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। খোদ সরকারি তদন্তে উঠে এসেছে এমন তথ্য। আর কলেজ সরকারিকরণের নির্দেশনা জারি হলেও বেশি বেতন নেয়ার ধারা অব্যাহত রাখতে সরকারিকরণ প্রক্রিয়া আটকে রেখেছে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের একাংশ। দুর্নীতি রোধে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি আদায়ের বিষয়টি সরকারকে কঠোরভাবে মনিটরিংয়ের পরামর্শ টিআইবির। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বেশ কয়েকবার দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া 30,000 শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে বছরের শুরুতে ভর্তির জন্য নেওয়া হয় 8,000 টাকা। রসিদ দিলেও তাতে উল্লেখ নেই কোনো খাত, তাই বছরের পর বছর অন্ধকারে অভিভাবকরা। 8,000 টাকা করে নিচ্ছে এবং কোন খাতে এই টাকাটা যায় সেটা কখনো গার্ডিয়ান জানে না। টাকাগুলো আমাদের কাছ থেকে নেয় মাদলি বা বাৎসরিক বা ভর্তির সময়, এগুলা কি জন্য নেয়, কি করে, আমরা এগুলা কিছুই জানি না। প্রতি মাসে 150 টাকা করে
মাল্টিমিডিয়া ও আইসিটি চার্জ দিয়ে যাচ্ছি। যে চার্জগুলি কী জন্য নিচ্ছে আমরা এটা ক্লিয়ার নই। ম্যাগাজিন বা স্মরণিকা পাইনি, তবে মাঝে শুনেছিলাম বাচ্চাদের কাছ থেকে কিছু লেখা নেওয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষক বলছেন 13 বছরের অচল আয়তন ভেঙে আগামী বছর থেকে প্রকাশ করা হবে স্মরণিকা। এ ব্যাপারে আলোচনাও হয়েছে এবং সম্পাদক ঠিক করা হচ্ছে কি নিয়ে এই কাজটি করবেন। নতুন বছর আসলে এইগুলি হবে আর কি। এবার যেতে চাই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। ভালো ফলাফলের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় এই কলেজ। নির্দেশনা জারির 6 বছরেও সরকারি না হওয়ায় শুধু বেতন বাবদেই শিক্ষার্থীদের দিতে হচ্ছে 1200 টাকা। আমাদের যেখানে 25 টাকা বেতনে পড়ার কথা সেখানে আমরা এখন 1200 টাকা বেতনে পড়ছি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার প্রয়াত মতিয়া চৌধুরীর ঘনিষ্ঠ ইমরান হুসাইন ও দলটির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সাদেকিন রহমান ভূঁইয়া সহ শিক্ষকদের একটি অংশ আটকে রেখেছেন সরকারিকরণ প্রক্রিয়া। সরকারিকরণ হলে মানে তাদের ভাষ্যমতে যে তাদের বেতন কমে যাবে অথবা তাদের পদ হারিয়ে যাবে। কিছু সংখ্যক শিক্ষকরাই এটার পিছনে কলকাঠি নাড়তেছে যাতে এটা সরকারিকরণ না হয়। টিআইবি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম কঠোরভাবে মনিটরিং এর পাশাপাশি দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যেহেতু এখানে অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত বেতন ইত্যাদি নেওয়ার অভিযোগ আছে, যে কারণে শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেই প্রেক্ষিতে যেটা করা উচিত সরকারের সেটা হচ্ছে এই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা জবাবদিহিতা, স্বচ্ছতার আওতায় আনার জন্য একটা সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে সেগুলো কমপ্লায়েন্সে বা মান্য করার বাধ্যবাধকতা তৈরি করা। এদিকে বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যে দুর্নীতি হয়েছে তা রোধে যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং এর কথা বলছে বর্তমান প্রশাসন ও পরিচালনা পর্ষদ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবারের জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস পেলেও বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে সেটি চূড়ান্ত হয়নি। COP30 সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনার পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ে পরিকল্পনা তুলে ধরার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। তবে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকার প্রতিশ্রুতি ও প্রত্যাশার 10% অর্থ মিলছে না বলেও জানান বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দর কষাকষিতে বাংলাদেশকে আরও সরব হওয়ার পরামর্শ তাদের। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে নিজ নিজ দেশের জাতীয় পরিকল্পনা। একই সঙ্গে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এসব দেশের কর্মকর্তারা। বিশেষ করে 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে প্রায় 74টি দেশ। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। 2035-এর মধ্যে আমাদের চেষ্টা থাকবে গ্লোবালি কালেকটিভলি $1.3 ট্রিলিয়ন এটা মোবিলাইজ করা এবং সবাই মিলে সেটাকে কালেকশন করা, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অর্থ যোগান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকায় প্রত্যাশার 10% তহবিলও বাংলাদেশ পাচ্ছে না জানিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, বাংলাদেশকে আরো জোরালোভাবে দর কষাকষি করতে হবে। শুধু অর্থ যোগানে পিছিয়ে নেই, আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় 10% অর্থ কিন্তু আমাদের পটে আসছে না। উন্নত দেশগুলো আরো বেশি সক্রিয় হওয়া, সাপোর্টিভ হওয়া। সবশেষে হচ্ছে যে ক্লাইমেট ফান্ডগুলোর যে প্রক্রিয়াগত জটিলতা সেটা দূর হওয়া। তবে শুধু দর কষাকষির মাধ্যমে সফলতা সম্ভব নয় জানিয়ে কপ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ডেলিগেশনটা সেই চেষ্টাটা করে যে G77 বা অন্যান্য দেশের সাথে মিলে ফুড সিস্টেমসকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের পক্ষ থেকে ভালো একটা ভূমিকা আছে। কি পরিমাণ ক্ষতিপূরণ আসতে পারে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। প্রতি বছর বিশ্ব জলবায়ু সম্মেলনের আসরে বাংলাদেশ যোগ দিলেও ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে এবারের সম্মেলন থেকে অনেকটাই ইতিবাচক ফল আসবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। শুল্ক যুদ্ধের মধ্যেই চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে মার্কিন বাজারে 5.14% বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি। এ সময়ে প্রায় 3% প্রবৃদ্ধির দেখা মিলেছে তৃতীয় শীর্ষ রপ্তানির গন্তব্য যুক্তরাজ্যে। বরাবরের মতোই সবচেয়ে বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নে। তবে অপ্রচলিত বাজারে কমেছে রপ্তানি আয়ের পরিমাণ। গেল আগস্ট থেকে মার্কিন বাজারে পণ্য রফতানিতে 20% বেশি শুল্ক গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের। এমন শুল্ক বাধার মধ্যেই দেশটিতে বেড়েছে তৈরি পোশাক রফতানি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রফতানি আয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $259 কোটি তৈরি পোশাক গেছে যুক্তরাষ্ট্রে। হিসাব বলছে গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 5.14%। এ সময় বাংলাদেশি পণ্যের শীর্ষ রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে $625 কোটি 72 লাখ মূল্যের পোশাক বিক্রি করেছেন উদ্যোক্তারা। মোট রফতানির 48% বেশি এই বাজারে গেলেও প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.46%। যুক্তরাজ্যে রফতানি হয়েছে $153 কোটি 39 লাখ পোশাক, যা মোট রফতানির 11.81%, আর প্রবৃদ্ধি হয়েছে 2.72%। এদিকে 10.84% প্রবৃদ্ধি নিয়ে কানাডায় রফতানি হয়েছে $44 কোটি 23 লাখ পোশাক। তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি। গেল বছরের একই সময়ের তুলনায় 2.69% কমে 15টি দেশে রফতানি হয়েছে $216 কোটি 99 লাখ তৈরি পোশাক। অন্তরা সেন, সময় সংবাদ। চলতি অর্থবছরে বাড়ছে চিংড়ি মাছের রফতানির আয়, বেড়েছে হিমায়িত মাছেরও। ঊর্ধ্বমুখী রয়েছে সবজি রপ্তানির আয়ও। রপ্তানি আয় বৃদ্ধির ধারায় রয়েছে মশলা পণ্যের জাতীয় পণ্য। মূল্য সংযোজনের পাশাপাশি এসব খাতের নামমাত্র রপ্তানি আয় বাড়াতে হালাল সার্টিফিকেশনের দিকে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। ছোট পরিসরে হলেও বাংলাদেশের রফতানি আয়ে ভূমিকা রেখে চলেছে চিংড়ি। চলতি অর্থ বছরের প্রথম 3 মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ঊর্ধ্বমুখী ছিল চিংড়ির রফতানি, যদিও অক্টোবরে রফতানি 13.63% কমে যায়। তবে বছর ব্যবধানে অর্থ বছরের প্রথম 4 মাসে 9.96% বেড়ে চিংড়ি রফতানি আয় ঠেকেছে $12 কোটি 16 লাখ। একইভাবে অর্থ বছরের প্রথম 3 মাসে রফতানি বাড়ে হিমায়িত মাছেরও। অক্টোবরে রফতানি 21.63% কমলেও বছর ব্যবধানে অর্থ বছরের প্রথম 4 মাসে 11.31% বেড়ে হয়েছে $2 কোটি 53 লাখ। এমন প্রেক্ষাপটে মূল্য সংযোজনের পাশাপাশি মাছ প্রক্রিয়াজাত করে হালাল সার্টিফিকেশনের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমরা যদি মাছ প্রক্রিয়াজাত করে আমরা নতুন নতুন ধরনের খাদ্যপণ্য আসলে তৈরি করি, তাহলে সেক্ষেত্রে রপ্তানির সুযোগ বাড়বে। মাছের সঙ্গে যে হালাল ফুডের যে সমস্ত সার্টিফিকেশন, সেটাকে এনশিওর করতে হবে। হাই গ্রেডের প্রোডাক্ট, ভ্যালু এডেড প্রোডাক্ট যখন আমরা তৈরি করব, তখন যেন এটা নিশ্চিত করি যে এটার হালাল সার্টিফিকেশন আছে। খাদ্যের জন্য এই সার্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাতে আমরা যেন একটু কাজ করি। চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর সময়ে ধারাবাহিকভাবে বেড়েছে সবজি রফতানি। অর্থ বছরের প্রথম 4 মাসে 47.19% বেড়ে রফতানি আয় ঠেকেছে $2 কোটি 17 লাখ। জুলাই আগস্টে মশলা রফতানি কমলেও সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসে বেড়েছে। অবশ্য বছর ব্যবধানে অর্থ বছরের প্রথম 4 মাসে 6.01% বেড়ে মশলা রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $1 কোটি 93 লাখ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে নদ নদী অববাহিকার 4 শতাধিক চরের মধ্যে 350 চরেই নেই চিকিৎসা সেবার ন্যূনতম সুবিধা। এসব চরের মানুষকে চিকিৎসা সেবা নিতে নদীপথে দীর্ঘ ভোগান্তির পর পৌঁছাতে হয় উপজেলা বা জেলা শহরের হাসপাতালে। চরবাসীদের অভিযোগ, কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা সেবাটুকুও পান না তারা। এদিকে অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় চরাঞ্চলে চিকিৎসা সেবা দেয়া কষ্টসাধ্য বলে জানায় স্বাস্থ্য বিভাগ। বাচ্চা সৈকতের পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের চর কালিরালগা। 4 বছর আগে জেগে ওঠা এ চরে 4 শতাধিক পরিবার বাস করলেও নেই স্বাস্থ্যসেবার কোনো সুবিধা।
একই চিত্র জেলার ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের অববাহিকায় বেশিরভাগ চরের। বাসিন্দারা জানায় চরের কোনো মানুষ অসুস্থ হলে বালুচরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নৌকায় 1.5 থেকে 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে যেতে হয় জেলা বা উপজেলা শহরের নিকটবর্তী কোনো ঘাটে। তারপর আবারও বালুচর পার হয়ে অটো বা রিকশায় 8 থেকে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় হাসপাতালে। এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, এখানে কোনো ক্লিনিক নাই, যদিও একটা টাকা আছে এখান থেকে অনেক নদী পার হয়ে যাওয়া লাগে। বড় ডাক্তারখানা নাই, আমরা এখন কি করবো? আমরা না হাইরা বালাসর বানগা নৌকায় তুলি, নৌকায় থেকে মনে করেন যে আমরা কুড়িগ্রাম বিলা যাই। যদি আমাদের এলাকায় ভালো একটা ক্লিনিক বা চিকিৎসা ব্যবস্থাটা যদি ভালো থাকে, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে অজরে প্রাণগুলো যে যায় সেই প্রাণগুলো আশা করা যায় যে যাবে না। বাসিন্দাদের সুবিধা নিশ্চিতে আলাদা চর মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার দাবি চর উন্নয়ন কমিটির। যে কোনো চরের জীবন উন্নয়ন করতে গেলে চর বিষয়ক মন্ত্রণালয় ছাড়া এটা সম্ভব নয়। এদিকে চর অঞ্চলে সেবা দেওয়া চ্যালেঞ্জ হলেও বিভিন্নভাবে চিকিৎসা কার্যক্রম চলছে বলে দাবি সিভিল সার্জনের। চর এলাকায় যে সমস্ত লোকজনের বসবাস, তাদের মাঝে যেন স্বাস্থ্য সেবাটা পাই সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু চরের এলাকার স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াটা একটু কষ্টসাধ্য হচ্ছে এই কারণে যে ওখানে যোগাযোগ ব্যবস্থার একটা সমস্যা হয়েছে। কুড়িগ্রামে বিভিন্ন নদ নদীর অববাহিকায় 4 শতাধিক চরে 5 লাখের বেশি মানুষ বসবাস করেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে চলছে গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনটির দেয়াল ও ছাদে ফাটল ধরেছে, মাঝে মধ্যেই দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। জমি জটিলতা নিরসন করে নতুন ভবন তৈরির আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের প্রতিবেদন। ফেটে চৌচির জরাজীর্ণ পরিত্যক্ত ভবন, মাঝে মধ্যেই খসে পড়ছে পলেস্তারা। এমন ঝুঁকিপূর্ণ ছোট একটি ভবনে চলছে গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের অর্ধ লক্ষাধিক মানুষের নাগরিক সেবা প্রদানের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনটির দেয়াল ও ছাদে ফাটল ধরেছে, প্রায়ই দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে ছোট ভবনের ভেতরেই চলে গ্রাম আদালতের কার্যক্রম, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের দাপ্তরিক কাজ ও ডিজিটাল তথ্য সেবা সহ সকল কার্যক্রম। আমরা এখানে আসলেই মনে হয় কখন ভাঙ্গা পারে, এরকম আমরা ভয়েতে কেউ ঢুকেই নেই অবস্থা। পানি পড়ে, পানি ঝপঝপ করে বৃষ্টি পড়ে নিচে। সময় বাচ্চা নিয়ে আসা লাগে, মহিলা মানুষ আছে, তারা ভেতরে ভয়ে ঢুকতে পারেন এই ভবনের কারণে। এদিকে ভবনের অভাবে সরকারি বরাদ্দকৃত বিভিন্ন ত্রাণ পরিষদের ব্যবহৃত কম্পিউটার সহ বিভিন্ন দরকারি কাগজপত্র বৃষ্টিতে ভিজে ও যত্রতত্র রাখার কারণে নষ্ট হচ্ছে। চাল রাখার আমাদের খুব চাল রাখার সমস্যা, বীজের ব্যবস্থা আমরা এখানে বসে করার টেনশন করতে পারি না, ভয়ে ভয়ে থাকি। সেবা প্রত্যাশী বা আমরা সেবা দিচ্ছি, আমার সবসময় একটা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। পরিষদের ভবনটি জরাজীর্ণ হওয়ায় নতুন করে মেরামত সম্ভব না জানিয়ে জমি জটিলতা নিরসন হলে নতুন ভবন নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। এই উচ্ছেদ কার্যক্রমটি শেষ হলে ইউনিয়ন পরিষদের এই 25% অধিক যে জায়গাটি আছে সেটি তারা দখলে আসলেই আমরা একটি পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাবো নতুন একটি ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের জন্য। 1962 সালে কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের 4 রুমের এই ভবনটি নির্মাণ করা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। শেষ কর্মদিবসে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন কর্মচারীরা। 11 মাস আগে চাকরিচ্যুত 160 জন কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ইউনিয়ন। তবে অভিযোগ ভিত্তিহীন বলছেন প্রশাসক। মেহেদী হাসান বাপ্পির রিপোর্ট। 2024 সালের ডিসেম্বরে বরিশাল সিটি কর্পোরেশনের 160 জন চুক্তিভিত্তিক কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। সে সময় কর্মচারীরা আন্দোলন করলে তাদের আর্থিক সহায়তা সহ পোষ্য কোঠায় সন্তানদের চাকরি দেওয়ার আশ্বাস দেন সিটি কর্পোরেশনের প্রশাসক। গত 11 মাসে সে আশ্বাস বাস্তবায়ন হয়নি। সোমবার সিটি প্রশাসক মোহাম্মদ রায়হান কাউসারের শেষ কর্মদিবস থাকায় নগর ভবনে হট্টগোল করেন চাকরি হারানো কর্মচারীরা। বিকেলে সংবাদ সম্মেলনে প্রশাসকের বিরুদ্ধে তোলেন নানা অভিযোগ। আমাদের চাকরি ফটাতে খাইয়ে দিয়েছে, কোনো নোটিশও না, কিচ্ছু না, সবকিছু স্বচ্ছ দেখাইয়া ভিতরে অস্বচ্ছ কাজ করছে, মানে বিভিন্ন মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে নিয়োগগুলো দিয়েছে। আমাদেরকে বের হয়ে যাওয়ার জন্য বলছে, এবং বের না হইলে গুল্লির নির্দেশ দেবে তিনি। আমাকে এই 11 মাস 12 মাস পর্যন্ত আমাকে এই পর্যন্ত ঘুরাই আছে, আজকের দেওয়ার কথা অফিসে আয় নাই। আমাদের স্থায়ীকরণ করার আইনগত কোনো বাধা নেই, কেন তিনি আমাদের স্থায়ীকরণ করতে চান না, এইটাই আমাদের দাবি।
তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সিটি প্রশাসকের। সম্পূর্ণ বিষয়টা এই ভিত্তিহীন, বরং আমি তাদেরকে সহযোগিতা করতে দিয়েছি। যারা চাকরি অবসান ঘটেছে তাদের সন্তানদেরকে আমি তালিকা দিলে আমি চাকরি দেওয়ার আশ্বস্ত করেছি। সুতরাং তারা যে অভিযোগগুলো নিয়ে আসছে এই অভিযোগগুলো টোটালি বেসলেস। প্রকৃতিতে এখন হেমন্তকাল, উত্তরের জনপদে বইছে শীত। দিনে খানিকটা গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোরে হালকা শীত কিছুটা হলেও কাবু করে ফেলছে জনজীবন। আবহাওয়া বিভাগ বলছে আগামী এক সপ্তাহে তাপমাত্রা নামতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসে। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। হিমালয়ের কোলঘেঁষা হওয়ায় রংপুর অঞ্চলে বাড়ছে শীতের অনুভূতি, কমছে তাপমাত্রা, হিমেল হাওয়ায় পাতায় দুলছে শিশির, ঘাসের পাতায় মাকড়সার জালে মুক্তোর মতো জলমল করছে শিশির বিন্দু। কাকডাকা ভোরে খেজুর গাছ থেকে রস আহরণে ব্যস্ত পাখিরাও বাড়াচ্ছে শীতের শিহরণ। অগ্রহায়ণের ভরা আমন ক্ষেত থেকে ধান কেটে ঘরে ফেরা কৃষকের ব্যস্ততাও জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শীত। নতুন ধান, নবান্ন উৎসব আর শীত ঘিরে আনন্দের প্রস্তুতিতে ব্যস্ত অনেক পরিবারেই। শীতের সকালে উষ্ণতা পেতে অনেকে জড়াচ্ছেন শীত বস্ত্র। শীতের সকালটা আমরা পরিপূর্ণভাবে উপভোগ করি উত্তরাঞ্চলের মানুষ। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সকাল টাইমটা আমরা খুবই উপভোগ করি। নতুন ধান আসবে, আবার নতুন পিঠা, এগুলো খেয়ে আসলে সবাই খুব শীতটাকে সত্যিই খুব এনজয় করে। আবহাওয়া অফিস বলছে রংপুর অঞ্চলে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। সপ্তাহান্তে তা নেমে যেতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরের দিক থেকে ঠান্ডা বাতাস আসে এবং এই সময়টাতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কুয়াশা পরিলক্ষিত হয়। যেন আপনি দেখবেন যে শেষ রাত থেকে অর্থাৎ ভোর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত স্থানভেদে কোথাও হালকা, কোথাও মাঝখানে কুয়াশা পরিলক্ষিত হবে। তবে দিন যত যাবে তত তাপমাত্রাটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় দেশের অন্যতম শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত রংপুর, দিনাজপুর সহ বৃহত্তর উত্তরাঞ্চল। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বগুড়ার মহাস্থানগড় মোকামে সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি এসেছে সবজির দামে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আউয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেশের সবচাইতে বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থান গড়ে কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজিগুলো ইতিমধ্যেই ছয় লাভ হয়ে গিয়েছে। বিশেষ করে শীতকালীন সবজির যেই পোর্শনগুলো রয়েছে, এই বাঁধাকপি, ফুলকপি, ইতিমধ্যেই কৃষকরা কিন্তু দিনের সূর্য ফোটার সঙ্গে সঙ্গে তাদের যেই ক্ষেত রয়েছে সেই ক্ষেত থেকে কিন্তু আসলে এই বাঁধাকপি, ফুলকপি, মূলা, বেগুন সহ অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলো তাদের যেই মহাস্থানগড় মোকামে সেগুলো আনতে শুরু করেছেন। এবং আজকের বাজারে কিন্তু আসলে এই যে বাঁধাকপি এবং ফুলকপি কিন্তু দাম যেটি ছিল 70 থেকে 75 টাকা, সেটা অর্ধেকে নেমে এসেছে 40 থেকে 45 টাকা কেজিতে পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং বাঁধাকপির দামও কিন্তু অর্ধেকে নেমে এসে পিস প্রতি আসলে 30 টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুনের দাম কিন্তু কিছুটা বেড়েছে, বেগুন বিক্রি হচ্ছে আজকে 80 টাকা কেজিতে এখানে পাইকারিতে। এর সঙ্গে সঙ্গে কিন্তু ঝাঁজ বেড়েছে আসলে পেঁয়াজ এবং মরিচের। এবং পেঁয়াজের দাম যেটি আসলে দাম বাড়তে বাড়তে এখন 90 টাকায় গিয়ে থেমেছে এবং মরিচ কিন্তু 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও মূলা বিক্রি হচ্ছে কেজিতে 20 টাকায়। এবং অন্যান্য যে শীতকালের সবজি আছে সেগুলোর দামও কিন্তু আসলে আস্তে আস্তে অর্ধেকে নেমে এসেছে। এবং কৃষকরা যেমনটি বলছেন যে যত দিন যাবে আসলে এর সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু আসলে এই মহাস্থানগড় মোকাম রয়েছে সেখানে কিন্তু তাদের যে সরবরাহ বাড়বে এবং দাম কিন্তু সাধারণ মানুষের নাগালে আসতে শুরু করবে। এবং মহাস্থানগড়ে যে সবজির মোকাম, এখান থেকে কিন্তু আসলে হাত বদলের সঙ্গে সঙ্গে এই যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বগুড়া শহর সহ ও দেশের যে অন্যান্য অঞ্চল রয়েছে, বিশেষ করে রাজধানী এই ঢাকা এবং দক্ষিণাঞ্চল বা অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু এই শীতকালীন সবজিগুলো আসলে চলে যায়। এবং সেখানে কিন্তু হাত বদলের সাথে সাথে কৃষকদের যেটি অভিযোগ, সিন্ডিকেটের ফলে আসলে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এবং কৃষকরা যেমনটি বলছেন যে সার সহ অন্যান্য যেই কীটনাশক এবং দ্রব্যাদি রয়েছে তাদের উৎপাদনের জন্য সেগুলোর দাম কিন্তু আসলে বাড়তি থাকায় তাদের যে আসলে উৎপাদন খরচ এবং যে প্রান্তিক পর্যায়ে দামের যে সামঞ্জস্যতা সেটি কিন্তু তারা আসলে মিলাতে পারছেন
না এবং এখন পর্যন্ত দাম কিছুটা তাদের স্বস্তির মধ্যে থাকায় তাদের যে উৎপাদন খরচ তার সঙ্গে কিন্তু তাদের যে আয় বা হচ্ছে লাভ সেটি কিন্তু তারা দেখছেন। তবে যখন এই যে উৎপাদন সবজিগুলো আসলে বিশেষ করে মোকামগুলোতে 6 লাভ হয়ে যাবে, সরবরাহ বাড়বে, তখন যে দাম আসলে নেমে আসবে, এতে করে কিন্তু আসলে তাদের যে উৎপাদন খরচ সেটি ওঠা নিয়েও কিন্তু এক রকমের সংকট তৈরি হবে এবং মরিচের দাম বৃদ্ধির জন্য আসলে যেই কৃষকরা এখানে আছেন বা ব্যবসায়ীরা আছেন তারা মূলত দাবি করছেন যে এই যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার ফলে কিন্তু আসলে মরিচের উৎপাদনে কিন্তু মাঠ পর্যায়ে ঘাটতি দেখা দিয়েছে এবং শেষ সময় হয় কিন্তু বাজারে পেঁয়াজের যে সরবরাহ সেটিতে টান পড়েছে। এর জন্য কিন্তু বাড়তি দামে পেঁয়াজ এবং মরিচের কিন্তু বেচা বিক্রি চলছে। তো বগুড়ার মহাস্থান করে সবজির যে সরবরাহ এই নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। কৃষকের বন্ধু খামারি এই অ্যাপ বদলে দিয়েছে দিনাজপুরের আমনের মাঠ, যার মাধ্যমে কৃষকরা সহজেই জানতে পারছেন কোন মাটিতে কোন ফলন ভালো হবে, কি পরিমাণ দিতে হবে সার কীটনাশক। উন্নত কৃষি সেবা পেতে খামারি মোবাইল অ্যাপ কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। গোলাম নবী দুলারের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের সদর উপজেলার সুন্দরবন এলাকায় 50 জন কৃষক 70 বিঘা জমিতে আমান ব্রি 51 ধান আবাদ করেন। মাটির গুণগত মান, মাটিতে কোন ধান বপন করলে ভালো ফলন হবে এবং কি পরিমাণে সার দিতে হবে সেসব সম্পর্কে কৃষকরা জানেন খামারি অ্যাপের মাধ্যমে। তাদের দাবি, অ্যাপের সহযোগিতায় এবার ভালো ফলন পেয়েছেন তারা। খামারি অ্যাপ ব্যবহার করার ফলে আমার সার সাশ্রয় হয়েছে এবং আর্থিক দিক থেকে লাভবান হয়েছি। কতটুকু জমিতে কতটুকু সার প্রয়োগ করতে হবে এই নির্দেশনা মেনে আমরা এই ফসল এবার আমরা অনেক ভালো পাইছি। আগে লাগতো মনে করেন 6-7টা স্প্রে, এখন আমার 2-3টাতে আমাদের কমপ্লিট। উৎপাদন খরচ কমিয়ে লাভজনক চাষাবাদের জন্য অনুমান ভিত্তিক সার কীটনাশক ব্যবহার না করে মোবাইল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ কৃষি বিভাগের। বিঘা প্রতি তাদের উৎপাদন খরচটা কমলো, কিন্তু তার উৎপাদনটা কিন্তু ঠিকই থাকলো। এক্ষেত্রে আমাদের সারের ব্যবহারটি কমার সাথে সাথে মাটির যে গুণগত মান সেটিও ঠিক থাকলো। সাথে সাথে আমাদের সরকারের যে উদ্দেশ্য সারের ভর্তুকি মূল্যটা কমানো বা সারের ব্যবহারটা কমানো, সেটি কিন্তু আমরা কমাতে সক্ষম হয়েছে। খামারি মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক যাতে অনুমান ভিত্তিক তারা সার প্রয়োগ না করে এই প্রযুক্তি ব্যবহার করে যাতে যৌক্তিক ব্যবহার করে, সেটাও কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি এবং সেটা ক্লাস্টার পদ্ধতিতে করেছি এবং কৃষক কিন্তু নিজ মুখে স্বীকার করলো যে তার ফলন কম হচ্ছে না, কিন্তু সারের ব্যবহারটা সে কমিয়েছে। কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও দেশের অর্থনীতিতে কৃষির অবদানকে গুরুত্ব দিয়েই উন্নত প্রযুক্তি নিয়ে কৃষকের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আশা করছি যে আমাদের কৃষক ভাইরা সরকারের যে মহৎ উদ্যোগ, কৃষি মন্ত্রণালয়ের যে নানামুখী যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো আমরা মাঠে ছড়িয়ে দিচ্ছি। আমরা সবসময় কৃষক ভাইদের পাশে আছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, মোবাইল অ্যাপ প্রযুক্তির মাধ্যমে দিনাজপুরে এবার 133 হেক্টর জমিতে ব্রি 51 ধান আবাদ করেছেন 428 জন কৃষক। ফলনও ভালো পেয়েছেন। সময় সংবাদ, দিনাজপুর। গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী। তাদের ঘোষণা, গাজায় কোনো বিদেশি সেনা বা আন্তর্জাতিক নিয়ন্ত্রণ মানবে না। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ধারাবাহিক হামলায় বাড়ছে হতাহত আর পশ্চিম তীরে দখলদারদের সহিংসতা। একই সময়ে ইসরায়েলি রাজনীতিতে উত্তেজনা। 7 অক্টোবরের হামলা তদন্ত ঘিরে চলছে তীব্র বিতর্ক। গাজার দেইর আল বালাহতে তীব্র মানবিক সংকট অব্যাহত। নেই খাবার ও বিশুদ্ধ পানি, ওষুধের মজুতও প্রায় শেষ। এমন মানবিক সংকটের মধ্যে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। গাজার দারাজ এলাকায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন। আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েল শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে। এরই মধ্যে ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর স্পষ্ট ঘোষণা, গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন বা আন্তর্জাতিক প্রশাসন তারা মেনে নেবে না। জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবেরও তীব্র নিন্দা জানায় তারা। মাদক দমনের প্রয়োজনে মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে এক বৈঠক শেষে ট্রাম্প জানান, কলম্বিয়ায় থাকা কোকেনের ফ্যাক্টরিও ধ্বংস করবেন তিনি। এমনকি ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের কথাও বলেন ট্রাম্প।
সোমবার ওভাল অফিসে ফিফা বিশ্বকাপ টাস্কফোর্সের ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা গুরুত্ব পাচ্ছে, কিন্তু ওভাল অফিসে ট্রাম্পের কণ্ঠে ছিল পুরোটাই মাদক বিরোধী যুদ্ধের আগ্রাসী নীতি। মেক্সিকো থেকে ভেনেজুয়েলা, আমেরিকার দক্ষিণ সীমান্তে তিনি যে কড়া অবস্থান নিচ্ছেন তা স্পষ্ট করেছেন ট্রাম্প। মেক্সিকো থেকে মাদক প্রবাহ রোধে হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে যে পরিমাণ মাদক ঢুকছে তা বড় অংশই আসে মেক্সিকো সীমান্ত হয়ে, তাই প্রয়োজনে মেক্সিকোর ভেতরে সামরিক হামলাও চালাতে পারেন বলে সতর্ক করেন। আমাদের জলপথ দিয়ে প্রায় কোনো মাদকই ঢোকে না, প্রায় 85% কমে গেছে। এখন মাদক ঠেকাতে হলে আমি কি মেক্সিকোতে হামলা চালাবো? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। মাদক বন্ধ করতে যা দরকার সবই করতে প্রস্তুত আমি। এ সময় কলম্বিয়া প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন, সুযোগ পেলে তিনি কলম্বিয়ার কোকেন উৎপাদন কারখানাগুলো ধ্বংস করতে চান। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক অভিযান ঘোষণা করেননি, তবে সংকেতটা বেশ স্পষ্ট। আমরা ভালোভাবেই জানি মাদক, ফেন্টানিল, কোকেন কিভাবে এখানে আসে। কলম্বিয়ায় কোকেন তৈরির কারখানা আছে, সেই কারখানাগুলো ধ্বংস করতে পারলে আমি গর্বিতই হতাম। এছাড়াও ভেনেজুয়েলা মার্কিন সীমান্তে প্রিজন খালি করে মানুষ পাঠিয়েছে, যা বাইডেন প্রশাসন আমেরিকার জন্য বিপর্যয় বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। শিউলি রোজা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তির হার 1 লাফে 17% কমে গেছে। জরিপ বলছে ট্রাম্প প্রশাসনের ভিসা জটিলতা, বিলম্ব আর প্রত্যাখ্যান নীতি এ সমস্যার প্রধান কারণ, আর এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্বের সবচেয়ে উন্নত দেশে পড়ালেখা করার নাম শুনলে প্রথমেই মাথায় আসে যুক্তরাষ্ট্রের নাম। সেখানে উন্নত মানের পড়াশোনার পাশাপাশি উন্নত জীবনের আশায় পাড়ি জমান বহু বিদেশি শিক্ষার্থী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে অনেকটা দুঃস্বপ্নই হয়ে উঠেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের জরিপ বলছে 828টি বিশ্ববিদ্যালয়ে নতুন আন্তর্জাতিক ভর্তি কমেছে 17%, যদিও মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সামগ্রিকভাবে নেমেছে মাত্র 1%। বর্তমানে বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের মোট ভর্তি সংখ্যার 6%, যারা বছরে $55 বিলিয়ন যোগ করে মার্কিন অর্থনীতিতে। বিশ্ববিদ্যালয়গুলোর দাবি, ট্রাম্প প্রশাসনের ভিসা জটিলতা, বিলম্ব আর প্রত্যাখ্যান নীতি এ সমস্যার প্রধান কারণ। এভাবে ভর্তি কমতে থাকলে মার্কিন শিক্ষা খাত আর অর্থনীতি বড় ধাক্কা খাবে বলেও জানায় তারা। আবার অনেক শিক্ষার্থী বলছে, যুক্তরাষ্ট্র বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে নীতিগতভাবে ভালো আচরণ না করায় তারা সিদ্ধান্ত বদলাচ্ছে। ট্রাম্প প্রশাসন এবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছিল। তার আগে 6000 শিক্ষার্থীর ভিসা বাতিল করে আইন লঙ্ঘন আর সন্ত্রাস সমর্থনের অভিযোগে। তবে ট্রাম্প বলেছেন, নতুন করে 6 লাখ চীনা ছাত্রকে ভিসা দেবেন, কারণ বিদেশি ছাত্ররা বেশি টিউশন ফি দেয়। নাদিম মারজান, সময় সংবাদ। শীত নামতেই ভারতের নয়াদিল্লিতে অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে বায়ু দূষণ। দূষণের চাপে সবচেয়ে বিপাকে পড়েছেন রেল লাইনের ধারে বস্তিবাসীরা। চোখ জ্বালা, কাশি আর শ্বাসকষ্ট এখন তাদের নিত্যসঙ্গী। আবর্জনা পোড়া, ঘন ধোঁয়াশা আর অস্বাস্থ্যকর পরিবেশ সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের নয়াদিল্লি। সকালে হালকা শীত নামতেই আরও ভারী হয়ে উঠেছে দূষণের মাত্রা। স্থানীয় সময় সোমবার নগরীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 348-এ পৌঁছেছে, যা খুবই অস্বাস্থ্যকর। এমনকি বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর তালিকায়ও শীর্ষে রয়েছে নয়াদিল্লি। এই ঘন ধোঁয়ায় শ্বাস নেওয়াটাই কঠিন হয়ে উঠেছে। বিলাসবহুল ভবনগুলোর পাশে রেললাইন ঘেঁষা বস্তিগুলোতে পরিস্থিতি আরও করুণ। দূষণ পুরো শহরকে প্রভাবিত করলেও বস্তির মানুষদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি। খোলা জায়গায় আবর্জনা জলে দিনরাত। বাতাসে মিশে থাকা ধোঁয়া আর বালুকণা ছোট ছোট ঘরগুলোতে ঢুকে দমবন্ধ পরিবেশ তৈরি করে। বাসিন্দারা জানান, চোখে জ্বালা, বুক ব্যথা, কাশি সবই এখন নিত্যদিনের সঙ্গী। দূষণ তো বহুত হয় यहाँ पे। এখানে দূষণ অনেক বেশি। চোখ লাল হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, কাশি উঠলে নাকে মুখে ধুলা বের হয়। খুবই সমস্যা আমাদের। और खांसी के साथ साथ जो बलगम जो निकलता है उसमें। প্রতি বছর শীতেই দিল্লির বাতাস ভারী হয়ে ধুলা ও ধোঁয়া নিচে আটকে থাকে। পাঞ্জাব, হরিয়ানা অঞ্চলের খড়পোড়ানো, যানবাহনের চাপ আর শিল্পাঞ্চলে নির্গমন মিলে শ্বাসতন্ত্রের সমস্যা তীব্র হয় লাখো মানুষের। সরকারি সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও দূষণ কমানোর দৃশ্যমান অগ্রগতি নেই। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।
$38 বিলিয়ন ৬৫টি বোয়িং 779 কেনার ঘোষণা দিয়েছে দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস। একই সঙ্গে দুবাইতে বিমানের প্রদর্শনের আয়োজন করল সংস্থাটি। এতে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে উড়ল চীনের নতুন যাত্রীবাহী বিমান কম্যাক C919। রঙিন ধোঁয়ায় আকাশ সাজিয়ে দুর্দান্ত অ্যারোবেটিক শো করল ফুরসান আল এমিরেটস। দর্শকদের উচ্ছ্বাস আর ভিড়ে দুবাই এয়ারশোর শুরুতেই জমে ওঠে পরিবেশ। এর মধ্যেই বড় ঘোষণা দিল এমিরেটস। প্রেস কনফারেন্সের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম জানান, তারা কিনছে 65টি বোয়িং 779 আর 130টি ZE9X ইঞ্জিন। মোট চুক্তির মূল্য $38 বিলিয়ন। এতে এমিরেটসের হাতে থাকা বোয়িং অর্ডারের সংখ্যা দাঁড়ালো 315টি বিমান। অন্যদিকে আলোচনা ছিল চীনের নতুন যাত্রী বিমান কমেক C919। এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো প্রদর্শনীতে অংশ নেয় এটি। একই সঙ্গে C919 এশিয়ার বাইরে প্রথমবারের মতো শো এটি। এয়ারবাস ও বোয়িং এর দীর্ঘদিনের বাজারে চ্যালেঞ্জ ছুটতে এগোচ্ছে চীনের কমেক বিমানটি। তবে পশ্চিমার নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন না থাকায় তাদের লক্ষ্য এখন বিকল্প বাজার বা আঞ্চলিক সমর্থন। বিশ্লেষকদের মতে চীন এখনও বৈশ্বিক বাজারে বড় অংশ দখলের মতো অবস্থানে না থাকলেও তাদের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে বিমান শিল্পে নতুন প্রতিযোগী তৈরি হচ্ছে, আর এর নতুন শক্তিকেন্দ্র হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। আকাশে আধিপত্যের লড়াই আরও তীব্র হচ্ছে। এয়ারবাস ও বোয়িং এর পাশাপাশি বড় মঞ্চে জায়গা করে নিচ্ছে চীনও। শিউলি রোজা, সময় সংবাদ। বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে ছড়িয়ে দিতে ইতালিতে আয়োজন করা হয়েছে পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খুশি মেলার আয়োজকরা। ইতালি থেকে বিস্তারিত মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। উত্তর পূর্ব ইতালিতে অবস্থিত জুয়েলারি শিল্পের বিশ্ববিখ্যাত শহর ভিচেন্সা। কর্মসংস্থান ও পারিবারিক কারণে এখানে বসবাস করেন প্রায় 10,000 প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় রোববার সাপ্তাহিক ছুটির দিনে শহরের বিশাল হলরুমে আয়োজন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী উৎসবমুখর পরিবেশে বার্ষিক এই পিঠা মেলায় অংশগ্রহণ করেন শত শত মানুষ। প্রবাসী দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্য নতুন প্রজন্মের পাশাপাশি বিদেশিদের মাঝে তুলে ধরার মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক বন্ধন আরও শক্তিশালী হবে বলে মনে করেন আয়োজকরা। এমন জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনে উপস্থিত হতে পেরে খুশি সবাই। আসলে একটা বাঙালির মিলন মেলা বলতে গেলে আজ এখানে হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ যারা এই উদ্যোগটা নিয়েছেন। আপনারা যারা সবাই অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনাও মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। তবে নারীদের নিপুণ হাতের নানা রকমের বৈচিত্র্যময় সুস্বাদু পিঠা প্রশংসা কুড়িয়েছে সবার। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সার নেতৃবৃন্দ। প্রবাসী দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে তুলে ধরতে পেরে খুশি আয়োজকরাও। ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সময় সংবাদ, ইতালি। এশিয়ান কাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ভারত বাংলাদেশ মহারণ। বিগত দিনে কিছু ভুল হলেও এবার আর তার পুনরাবৃত্তি চান না কোচ হাভিয়ার কাবরেরা, যদিও তার কৌশল এবং প্লেয়ার সিলেকশন প্রশ্নবিদ্ধ। আর এই সুযোগ কাজে লাগিয়েই জয় তুলে নেওয়ার লক্ষ্য ভারতের। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 8টায়। টুমরোজ ম্যাচ অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক। So it's gonna be a match like that. রাগঢাক না করে সোজা সাপটা কথাই বলেছেন জামাল। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ। সেটা দু দলের জন্যই। তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই। প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হাভিয়ার কাবরেরার কৌশল। দলে হামজা সমিতের মতো তারকা থাকার পরও মুনশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ। উল্টো পজিশন বদল করে ফুটবলারদের স্বাভাবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধহস্ত। যদিও এবার কথা দিয়েছেন হবে না ভুলের পুনরাবৃত্তি। ভারত ম্যাচ জিততে এসেছে, আমরাও জিততে চাই। আসলে সবার লক্ষ্য একটাই। আমি আশা করছি আগে যেসব ভুল হয়েছে এবার আর তার পুনরাবৃত্তি হবে না। গেল কয়েক ম্যাচে স্কোয়াড নির্বাচনেও সমালোচনার জন্ম দিয়েছেন কাবরেরা। পছন্দের ফুটবলার দিয়ে তার গদবাঁধা কৌশল। যদিও আভাস আছে ভারত ম্যাচ নিয়ে ম্যানেজমেন্টের রয়েছে ভিন্ন পরিকল্পনা। It's an emotional game, it's an emotional match and it's a big voltage match. কারণ
after this match, there will be a big gap for the next match for the national team. So if we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. ভারতও এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত জয়হীন। তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর। বাংলাদেশকে ভয় ধরানোর জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা রায়ানকে নিয়ে এসেছে তারা, যদিও এখনো মাঠে নামার ছাড়পত্রই মেলেনি তার। পাশাপাশি অনুপস্থিত দলের কয়েকজন তারকা ফুটবলারও। যারা অ্যাভেলেবল আমরা তাদেরই নিয়ে এসেছি। তারা সবাই জানে এটা সিরিয়াস এবং প্রেশার গেম। সবাই প্রস্তুত পজিটিভ রেজাল্টের জন্য। এখন পর্যন্ত মুখোমুখি ৩২ দেখায় বাংলাদেশের ২ জয়ের বিপরীতে ভারতের ১৬টি। এই বছর খেলা প্রায় প্রতিটি ম্যাচেই কৌশলে কোথাও না কোথাও ভুল ছিল হাভিয়ের কাবরেরার, যার ফলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এশিয়ান কাপের বাইরে। বছরের শেষ ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। বাড়তি উন্মাদনা যতটুকু সেটা প্রতিপক্ষ ভারত বলেই, যাদের বিপক্ষে ২২ বছর ধরে জয় বঞ্চিত বাংলাদেশ। শিলংয়ে যে ভুলটা হয়েছিল ঘরের মাঠে সেই গেরো খুলতে পারবেন তো হামজা সমিতরা? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন কৌশলে ভারত ফুটবল দলের কোচ খালিদ জামিলের। নিয়মিত অধিনায়কের পরিবর্তে তৃতীয় গোলরক্ষককে নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভারত। ৩৬ ঘন্টা আগে ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে তারা। নিরাপত্তা ইস্যু নিয়ে না ভেবে ম্যাচে মনোযোগী পুরো দল। এদিকে ভারত যেমন হামজাকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে না, ঠিক তেমনি ভারতের রায়ান উইলিয়ামসকে নিয়ে ভাবছেন না বাংলাদেশ কোচ। বাংলাদেশ ম্যাচের আগে মাইন্ড গেম ভারত কোচ খালিদ জামিলের। দলের নিয়মিত অধিনায়ক গুরপ্রীত সিংকে ছাড়াই এলেন ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে। দেশটির হয়ে এখনো অভিষেক না হওয়া গোলরক্ষক সাহিল পনিয়াকে নিয়েই বাংলাদেশের সাংবাদিকদের সামাল দিয়েছেন তিনি। প্রেস কনফারেন্সেও সতর্ক ভারতের কোচ। সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ছোট করে, যাতে ভুল করেও দলের কৌশল বেরিয়ে না আসে। হামজাকে নিয়েও নেই নাকি তার বিশেষ কোনো পরিকল্পনা? বাংলাদেশ টিম আমরা একজন ফুটবলার নিয়ে ভাবছি না, পুরো দল নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। অনুশীলনেও কৌশলী ভারত কোচ। ৩৬ ঘন্টা আগে ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করেছে তার দল। এটা আমাদের দলের নিয়ম, আমরা সব সময় সকালে অনুশীলন করে থাকি। বলতে পারেন এটা আমাদের ফুটবল কালচার। বাংলাদেশের আতিথেয়তা ও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় কোচ। নিরাপত্তা ইস্যু নিয়ে না ভেবেই ম্যাচেই মনোযোগ দিয়েছে পুরো দল। আমরা নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নই, আর 10টা ম্যাচের মতো এই ম্যাচের জন্য ফুটবলাররা প্রস্তুত হচ্ছে। আমরা সবাই জানি ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফিফা ও ফুটবল অস্ট্রেলিয়ার অনুমতি ছাড়াই রায়ান উইলিয়ামসকে দলের সঙ্গে বাংলাদেশে নিয়ে এসেছে ভারত। তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা, তাই তাকে নিয়ে কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ কোচের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে কখনোই কোনো নেতিবাচক ভাবনা কাজ করে না হামজা চৌধুরীর, বরং সবসময়ই থাকে নেতিবাচক, জানিয়েছেন হামজা চৌধুরীর মা। দল হারলেও সতীর্থদের পারফরমেন্স নিয়ে কখনোই হতাশা প্রকাশ করেন না বলেও জানান তিনি। এদিকে হামজার হাত ধরে 2030 সালে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে বলে প্রত্যাশা হামজার বাবার। মাঠে যতক্ষণ থাকেন হামজা উজাড় করে দেন শতভাগেরও বেশি। তার ডেডিকেশনে মুগ্ধ সবাই। তারপরও বাংলাদেশ পাচ্ছে না কাঙ্ক্ষিত ফল, কারণ দলগত খেলা ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যে ভর করে সফলতা পাওয়া খুবই কঠিন। তাই হামজা সমিত থাকার পরও বাকিরা তাদের মতো পারফর্ম করতে না পারায় দেখা মিলছে না সফলতার। ইংল্যান্ডে খেলার স্বপ্ন ছেড়ে লাল সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন হামজা। এখানে এখনও সফলতার মুখ দেখতে না পারায় তার মাঝে হতাশা তৈরি হওয়াটাও স্বাভাবিক। তার মার দাবি, লাল সবুজ ফুটবল নিয়ে কখনোই কোনো নেতিবাচক ভাবনা কাজ করে না হামজার, বরং সবসময়ই থাকেন ইতিবাচক। He's really happy. He's really pleased with how his teammates are playing. He never talks about football in any kind of negative way. He loves coming. He's really enjoying the experience. It's been amazing. এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে 6 ম্যাচ খেলেছেন হামজা। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও তার পা থেকে এসেছে 4 গোল। তবে লাল সবুজদের এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত জয় এশিয়া কাপ বাছাইয়ের মঞ্চে। ভারত ম্যাচে সেই আক্ষেপ পূরণ হবে বলেই প্রত্যাশা তার বাবার। শুধু হামজা না, আমাদের যত প্লেয়ার আছে
সবাই তো জিততে চায়, সবাই ভালো খেলে, সবাই জান প্রাণ দিয়ে খেলে, কিন্তু আমরা ব্যাড লাক হয়তো আমরা পারি না, কিন্তু এক সময় আমরা হবে ইনশাল্লাহ, আমাদের এগুলো এক সময় হবে, আমরা জিতবো। এবং আমার তো বড় আশা যে আমরা আগামী 30 সালে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও দেখা যাচ্ছে বিশ্বের ৩য় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় দূর থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন জেলা শহরের বিভিন্ন স্থানের পাশাপাশি তেঁতুলিয়ার ডাক বাংলোতে ভিড় করছেন পর্যটকরা। সোহাগ হায়দারের রিপোর্ট। একদিকে হেমন্তে দেখা মিলছে মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভা, অন্যদিকে নীল আকাশে সাদা বরফে ঢাকা পাহাড় চূড়া। দূর থেকে মনে হয় যেন তুলার মতো ভেসে আছে। মনোমুগ্ধকর এই দৃশ্য উপভোগের পাশাপাশি অনেকে মুঠোফোনে ধারণ করছেন। পঞ্চগড় জেলা শহর সহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আবারও খালি চোখেই দেখা মিলছে বিশ্বের ৩য় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় সোমবার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে জেলার বিভিন্ন স্থানে ভিড় করতে দেখা গেছে পর্যটকদের। ভোরের আকাশে কখনো কালচে, কখনো শুভ্র বরফের রূপ নিলেও দুপুরে সোনালী বর্ণের, বিকেলে লাল ও বেগুনি রঙের আকার ধারণ করে। হিমালয় এই পাহাড়টা আসলে একটু অন্যরকম, সুন্দরভাবে যে প্রকৃতি আজকে দেখা দিল, বিশেষ করে আমরা এখান থেকে একেবারে ক্লিয়ার দেখতে পারছি। অপূর্ব দৃশ্য। আমি কানাডার রকি মাউন্টেনও গেছি, ওখানকার পাহাড় আর এখানকার পাহাড় ডিফারেন্ট। অনেক ভালো লাগলো। বাংলাদেশের থেকেও দেশের বাইরে অনেক ভালো পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তেঁতুলিয়া উপজেলা প্রশাসন বলছে এবার পর্যটকদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতে চালু করা হয়েছে hotels.gov.bd নামে অনলাইন অ্যাপস। একটা মোবাইল অ্যাপস চালু করেছি, সেটা একই সাথে ট্যুর গাইড হিসেবেও কাজ করবে। আর মোবাইল অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসেই চাইলে যে কেউ এখানে হোটেলগুলো বুকিং করতে পারবে। প্রতি বছর অক্টোবরের শুরুর দিক থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য উপভোগ করা গেলেও এবার অক্টোবরে তা দেখা মেলেনি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এই ছিল ভোরের সময়।